দেখেন ফার্স্ট আমরা আজকে দেখব দুটো জিনিস। নাম্বার হলো কনস্ট্রাক্টর, দুই নম্বর জিনিস হলো মেথড ওভারলোডিং। ওকে, ফার্স্ট আমরা দেখি কনস্ট্রাক্টর জিনিসটা কি। ওকে, কনস্ট্রাক্টর জিনিসটা হলো আমরা কালকে কি শিখছি, মেথড ক্রিয়েট করা শিখছি। মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয়, মেথডের কিভাবে প্যারামিটার দিতে হয়, মেথডের রিটার্ন টাইপ কি সবকিছু দেখছি না। ওকে, কনস্ট্রাক্টর সেম লাইক এ মেথড। কনস্ট্রাক্টর কি সেম মেথডের মতনই। ওকে, তবে কিছুটা ডিফারেন্স আছে। কনস্ট্রাক্টর এক নম্বর হলো মেথড যেভাবে লিখতে হয় কনস্ট্রাক্টরও লিখতে হয় সেভাবে, বাট কিছুটা ডিফারেন্স আছে। ওকে, এবং কিছুটা ডিফারেন্স আছে এবং কিছু রুলস মানতে হবে, মাস্ট স্ট্রিক্টলি কিছু রুলসও মানতে হবে যে এই নিয়মের মধ্যে পড়লে এইটা কনস্ট্রাক্টর। কারণ কি একটা মেথড লিখলে সেম ভাবে যদি একটা কনস্ট্রাক্টর, তাহলে মেথড আর কনস্ট্রাক্টরের মধ্যে ডিফারেন্সিয়েটটা কোথায়? সো একটা নির্দিষ্ট রুলস আছে যে এই যদি এই রুলস এর মধ্যে পড়ে তাহলে এটা মেথড, আর এই রুলস এর মধ্যে পড়লে এটা কি কনস্ট্রাক্টর। এখন আমাদের সেই রুলস দুটো কি দেখেন। নাম্বার হলো রুলস অফ ক্রিয়েটিং কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর নেম মাস্ট বি সেম অ্যাজ ইটস ক্লাস নেম। ক্লাস নেম যেটা হবে কনস্ট্রাক্টর নেমটা, বা আমরা যেটা বলি কালকে পড়ে আসছে মেথড নেম যেটা একটা দিছিলাম না, মেথড নেমটা যখন আমার ক্লাসের নামে ঠিক সেম হবে তখন এই মেথডটাকে কি বলা হবে? কনস্ট্রাক্টর। ওকে, দুই জায়গায় কনস্ট্রাক্টর হ্যাভ নো এক্সপ্লিসিট রিটার্ন টাইপ। আমাদের মেথডে কি ছিল? একটা রিটার্ন টাইপ ছিল, কোনো কিছু ডাটা রিটার্ন করতে পারতো, বাট কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ থাকবে না। তাহলে দুইটা, একটা হলো কনস্ট্রাক্টরের নাম ক্লাসের নামে সেম হইতে হবে, একদম অক্ষর টু অক্ষর। যদি যে কোনো অক্ষর আপার কেস আছে, আপার কেস লোয়ার কেস মানে সেম টু সেম। কোনো যে একটা অক্ষর ছোট হাতের একটা বড় হাতের, এটা কোনো নেম একই, বাট ছোট হাতের বড় হাতের অক্ষর না, দুইটা কি হইতে হবে? সেম অড। আর দুই নম্বর হলো কোনো রিটার্ন টাইপ থাকবে না। ওকে, দেখেন আমি যদি একটা ক্লাস লিখি এখানে, এটা কি লিখলাম? ক্লাস লিখলাম না? ওকে, আমরা ক্লাসের মেথডের নাম লিখছি কিভাবে? ক্লাসের মেথডের নাম লিখছি কিভাবে? আমরা লিখছি পাবলিক, যদি আমরা এটা রিটার্ন টাইপ দিছি কি, ভয়েড দিল একটা কি এমটি রিটার্ন টাইপ। আমি এখন লেখার দরকার নেই, ভয়েড দিলে এমটি রিটার্ন টাইপ। ওকে, তারপর একটা কি দিছি আমরা? নেম দিছি। যেন আমি লিখলাম, আমি দেখলাম অ্যাড স্টুডেন্ট, একটা নাম দিলাম। তারপর আপনি কালকে ক্লাসে আসেন, বসে থাকেন। দেখেন আগে, দেখেন আমরা কি করলাম, একটা ক্লাস তৈরি করলাম, তার মধ্যে একটা কি লিখলাম? মেথড লিখলাম। ঠিক আছে না? আমার মেথডের কি নাই? কোনো প্যারামিটার নাই। ওকে, তাহলে মেথডের প্যারামিটার নাই যখন আমি কি করতে পারি? মেথডের প্যারামিটার নাই, আমার এটা কি হলো? একটা কোনো রিটার্ন টাইপ দেওয়ার দরকার হয়নি। ওকে, তাহলে আমার এটা কি? একটা মেথড। কিন্তু আমি কি বলছি যে আমার কনস্ট্রাক্টর হইতে গেলে কি হইতে হবে? ক্লাসের নেম আর মেথডের নেম সেম হইতে হবে। তাহলে আমার এই মেথডের নামটা কি হবে? এই মেথডের নামটা কি হবে? স্টুডেন্ট। ওকে, কোনো কি বলছি? কোনো রিটার্ন টাইপ থাকবে না। কোনো রিটার্ন টাইপ থাকবে না। তাহলে একটা ক্লাসের মেথড কি হবে? ক্লাসের নেম যা সেম মেথড নেম। এখন আমরা দেখেন, আমরা যখন স্ক্যানার ফাংশন ইউজ করছিলাম, স্ক্যানারের ভিতরে ব্র্যাকেটের মধ্যে সিস্টেম ডট ইন দিছিলাম। সিস্টেম ডট ইন দিছিলাম না? এই সিস্টেম ডট ইনটা কি? এই সিস্টেম ইনটা হলো কনস্ট্রাক্টরের প্যারামিটার।
সিস্টেম ডট ইনটা কি কনস্ট্রাক্টরের প্যারামিটার। আমরা কি করতে পারি তাহলে 2 নম্বর জিনিস কি আমরা কনস্ট্রাক্টরের কি করতে পারি প্যারামিটার বলেন বা আর্গুমেন্ট লিস্ট, আমরা কনস্ট্রাক্টরে কি করতে পারি প্যারামিটার বা আর্গুমেন্ট লিস্ট দিতে পারি। তাহলে আমরা ইচ্ছা করলে কি করতে পারি এখানে কনস্ট্রাক্টরে ইন্টিজার a ইন্ট b দিতে পারি, আমরা মেথডে দিয়েছিলাম না এইভাবে। তাহলে আমরা ইচ্ছা করলে কি দিতে পারি কনস্ট্রাক্টরে আর্গুমেন্ট বা প্যারামিটার লিস্ট দিতে পারি। ওকে, তাহলে স্ক্যানার যে ফাংশনটা ছিল তারও দেখেন লাস্টে যখন আমি ইনিশিয়ালাইজ করছি তখন কি করতে হয় সিস্টেম ডট ইন দিয়ে দিতে হয়। সিস্টেম ডট ইনটা হলো কি কনস্ট্রাক্টরের প্যারামিটার বা আর্গুমেন্ট লিস্ট, প্যারামিটার বা আর্গুমেন্ট। তাহলে 1 নম্বর শর্ত। আরেকটা কি শর্ত আছে যখন কোনো ক্লাসের কনস্ট্রাক্টর থাকে ওই ক্লাসে যখন কোনো অবজেক্ট তৈরি করা হয়, দুইটা পয়েন্ট দেখেন, একটা হলো কোনো ক্লাসের কনস্ট্রাক্টর থাকলে যদি আমি ওই ক্লাসের অবজেক্ট তৈরি করি তাহলে কনস্ট্রাক্টরের যে ভ্যালুটা আছে সেইটা অবজেক্ট তৈরি করার সাথে সাথে লেখার সাথে সাথে কি করতে হবে আমাকে দিয়ে দিতে হবে। আমরা আগামীকাল দেখছিলাম যে কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করছি, পরে মেথড কল করার সময় প্যারামিটার ভ্যালু দিছি। যেমন আমরা এখানে ক্লাস অ্যাড নামে একটা ক্লাস মেথড তৈরি করছিলাম, পরে অবজেক্ট নেম ডট অ্যাড প্যারামিটার দিছিলাম। বাট কনস্ট্রাক্টর যদি থাকে তাহলে প্যারামিটারটা কি করতে হবে সাথে সাথে দিয়ে দিতে হবে। এখন যদি আমি এই স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট তৈরি করি তাহলে আমাকে কি করতে হবে দেখেন, আমি যদি স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট তৈরি করি তাহলে কি করতে হবে, তাহলে আমি স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট তৈরি করলাম, স্টুডেন্ট এন্ড স্টুডেন্ট একটা অবজেক্টের নাম দিলাম নিউ স্টুডেন্ট। আমরা আগে কালকে এইভাবে অবজেক্ট তৈরি করছি, কিন্তু আমি এখন কি করছি যদি কোনো ক্লাসের কনস্ট্রাক্টর থাকে এবং কনস্ট্রাক্টরের যদি কোনো প্যারামিটার থাকে তাহলে ওই ক্লাসের অবজেক্ট তৈরি করার সাথে সাথে কনস্ট্রাক্টরের প্যারামিটার গুলোর ভ্যালু দিয়ে দিতে হবে। জিনিসটা ক্লিয়ার? 1 নম্বর হলো কোনো ক্লাসের কনস্ট্রাক্টর থাকলে তার যদি কোনো প্যারামিটার থাকে তাহলে ওই প্যারামিটার যে ভ্যালুগুলো আছে তা ক্লাসের অবজেক্ট ইনিশিয়ালাইজ করার সাথে সাথে দিয়ে দিতে হবে। সো তাহলে কি হবে এইখানে দুইটা ভ্যালু আমার কি দিতে হবে না ইনিশিয়ালাইজ করার সাথে সাথে, কারণ কি এই কনস্ট্রাক্টরের দুইটা ভ্যালু আছে। সো আমাকে এই 10 দুইটা ভ্যালু দিয়ে দিতে হবে। কিন্তু আমাদের মেথড যদি থাকতো তাহলে কি করতে হতো আমাদের দিতে হতো না, আমরা পরবর্তীতে অবজেক্ট নেম ডট মেথডের নাম ধরে আমি প্যারামিটার ভ্যালু পাঠাতে পারতাম। হ্যাঁ, স্ক্যানার এইভাবে তৈরি করা, স্ক্যানারের মতো কাজ করতেছে না, স্ক্যানার এই রুলস মেনে তৈরি করা। সো আমরা ফার্স্টে একটা জিনিস দেখলাম, আমরা একটা স্লাইডটা দেখি। একটা হলো কনস্ট্রাক্টর কিভাবে তৈরি করতে, আবার একটু ওভারভিউ করি। নাম্বার হলো ক্লাসের নেম আর সেম অ্যাজ কনস্ট্রাক্টরের নেম কি হবে ক্লাসের নেমে একই হবে, কোনো রিটার্ন টাইপ থাকবে না। এখানে কনস্ট্রাক্টর দুইটা বলছে কি, একটা হলো প্যারামিটার দিয়ে কনস্ট্রাক্টর থাকতে পারে, একটা কনস্ট্রাক্টরের প্যারামিটার নাও থাকতে পারে। আমরা যখন ফার্স্ট এখানে যখন লিখলাম কনস্ট্রাক্টরের কোনো প্যারামিটার দেই নাই, এটা হলো কনস্ট্রাক্টরের প্যারামিটার বিহীন, আর যখন প্যারামিটার দিব তখন প্যারামিটার থাকতে পারে। সো এই ধরনের দুই টাইপের কনস্ট্রাক্টর হলো ডিফল্ট কনস্ট্রাক্টর, যখন কোনো প্যারামিটার থাকবে না বা আর্গুমেন্ট লিস্ট থাকবে না তখন কি লিখবো, এটাকে বলবো ডিফল্ট কনস্ট্রাক্টর, আর যখন প্যারামিটার থাকবে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ওকে, কনস্ট্রাক্টরের কি মাস্ট থাকতে হবে না, একটা ক্লাসে কনস্ট্রাক্টর মাস্ট থাকতে হবে না, আপনাকে যদি দরকার হয় তাহলে আপনি ক্রিয়েট করবেন। ওকে, এটা পরে আসতেছি একটু। ওকে, আচ্ছা, প্যারামিটার কনস্ট্রাক্টরের কাজটা কি? কনস্ট্রাক্টরের কাজ হলো আপনি কোনো ক্লাসের বা কোনো কিছু করার জন্য দেখা যাচ্ছে ইনিশিয়াল কিছু ভ্যালু দরকার আছে। আপনাকে যদি বলা হয় আমরা কালকে করছিলাম দেখেন দুইটা সংখ্যা যোগ করার জন্য বিয়োগ
গুণ ভাগ করার জন্য কি করছিলাম, দুইটা ইন্টিজার ভ্যালু বারবার পাঠাচ্ছিলাম। আমরা কালকে দুইটা সংখ্যা যোগ গুণ ভাগ কনস্ট্রাক্টর মেথডের মাধ্যমে করার জন্য কি করছিলাম, দুইটা সংখ্যারে প্রত্যেকটা মেথডের মধ্যে কি করছিলাম, প্রত্যেকটা মেথডের মধ্যে লিখতেছিল না। আমি যদি কনস্ট্রাক্টরের মাধ্যমে একবারে পাঠাইতাম তাহলে কি আমার প্রত্যেকটা দরকার ছিল? আমি কনস্ট্রাক্টরের ভিতরে একবার পাঠাইতে পারতাম, ওই প্রত্যেকটাতে আমি না পাঠালেও ওইটাকে সে নিয়ে নিত। কনস্ট্রাক্টরের সুবিধা হলো আপনার যেসব ভ্যালুগুলো কমন বা খুবই একবারই দরকার হয়, বা ইনিশিয়াল এই ক্লাসটাকে কোন একটা কাজ করতে গেলে ইনিশিয়াল একটা ভ্যালু দরকার হবে, সেই ভ্যালুটাকে আপনাকে কি করতে হবে, কনস্ট্রাক্টরের মাধ্যমে দিতে হবে। যেটা কি আমি যদি বলি দুইটা সংখ্যা যোগের জন্য ওইখানে ইন্টিজার দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা আমার একবারই থাকে, এই সংখ্যার উপরে আমি যোগ বিয়োগ করতে চাচ্ছি, 10 এর উপরেই 10 আর 20 এই দুটো সংখ্যার উপরেই যোগ বিয়োগ করতে যাচ্ছি আমি সবকিছু, তাহলে আমাকে একবারই দিলে হয়ে যাবে। এবং কনস্ট্রাক্টর কি হয়, একবারই কল হয়। এখন যখন ক্লাসের অবজেক্ট তৈরি হয় তখনই কি হয়, একবারই কল হয়। সো ভ্যালুটা কি সে পেয়ে যাচ্ছে। আমরা একটু দেখি, এক্সাম্পল দেখি। তাহলে কনস্ট্রাক্টর কি জিনিসটা বুঝলেন তো? নাম্বার 1 ক্লাসের নেম হতে হবে, রিটার্ন টাইপ থাকবে না। আপনি চাইলে কনস্ট্রাক্টরের প্যারামিটার দিতে পারেন, আর না চাইলেও কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারেন। যদি কনস্ট্রাক্টরের প্যারামিটার দেন তাহলে ক্লাসের অবজেক্ট তৈরি করার সাথে সাথে কি দিতে হবে, ভ্যালু দিতে হবে। ওকে, ওকে, আমরা একটা প্রজেক্ট তৈরি করি। আমরা এটা কি নিব, ফার্স্টে আমাদের প্রজেক্ট রান করতে গেলে মাস্ট এটা কি লাগবে, মেইন ক্লাস তো লাগবে। এক্সাম্পল নামে একটা মেইন ক্লাস নিলাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে, আমরা এটা কি নিব, একটা ক্লাস নিব। ওকে, আমি নিলাম ক্লাসটা, নিলাম ধরেন স্টুডেন্ট নামে। ওকে, এটা তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আমার দরকার নাই, আমাকে একটা সিম্পল ক্লাস। ওকে, আমরা দেখেন সহজে কিভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি। নাম্বার 1 আমরা কনস্ট্রাক্টর লিখে ক্রিয়েট করতে পারি, বাট সবাই লক্ষ্য করেন কিভাবে আমরা সহজে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি। সোর্সে যান, তোমরা সোর্সে কি দেখেন একই, জেনারেট কনস্ট্রাক্টর একই, আমরা একই জিনিস যেটা লিখবো সেটাও ক্রিয়েট করবে, একই জিনিস আমি যেটা লিখবো সেই লেখাটাকে ওই হেল্প করবে, আর কিছুই না। এই যে আমরা একটা কি করলাম, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম কি পাবলিক, কোনো রিটার্ন টাইপ নাই, ক্লাসের নাম যা, মেথডের নাম সেম। ওকে, এখন আমি এখানে কি লিখলাম, আমি একটা ফাংশন লিখলাম। দেখেন আমি একটা স্ট্রিং নেম কনস্ট্রাক্টরে আমি কি করব, প্যারামিটার পাঠাবো। ওকে, তাহলে কি হবে, এখানে একটা কি দেখলাম, স্ট্রিং নেম। ওকে, আমি আগে একটা অবজেক্ট তৈরি করতে আসি, দেখি কি প্রবলেম দেখায় আবার। আমার কি হবে, ফার্স্টে কি লাগবে, স্টুডেন্ট, এখানে অ্যান স্টুডেন্ট বা যে কোনো নাম দিতে পারেন, আমি একটা দিছি সুবিধার জন্য।
এটা যে কোনো নামই আপনি দিতে পারেন, এন্ড স্টুডেন্ট। দেখেন বাট সে 0 দিচ্ছে, স্টুডেন্ট কনস্ট্রাক্টর। ও এখানে দেখেন স্ট্রিং কনস্ট্রাক্টর আনডিফাইন্ড বলতেছে কি, এই কনস্ট্রাক্টরে একটা আর্গুমেন্ট আছে বাট আমি কোনো আর্গুমেন্ট দেই নাই। বলতে যাচ্ছে যে এই আগে কি বলেছিলাম, কোন ক্লাসের অবজেক্ট তৈরি করছিলাম এইভাবে, বাট ক্লাসের অবজেক্ট তৈরি করছি বাট এই ক্লাসে কি আছে, একটা কনস্ট্রাক্টর আছে। আমি যদি কনস্ট্রাক্টর অফ করে দেই তাহলে দেখেন এটা কোনো ইরর দিবে না, এটা কোনো ইরর দিবে না। কারণ কি, ক্লাসে কোনো কনস্ট্রাক্টর নেই, আর কনস্ট্রাক্টর না তার ডিফল্ট প্যারামিটারও নাই, সহ কোনো কিছু সে ইরর দিচ্ছে না। আমি এটাকে ব্যাক করলাম। এখন দেখেন আমার কনস্ট্রাক্টরে কি করলাম, এই প্যারামিটারটাকে আমি কি করলাম, অফ করে দিলাম। সেক্ষেত্রে কোনো ইরর দিবে না, কারণ কি কোনো ভ্যালু এক্সট্রা পাঠানোর দরকার নেই, কারণ কি কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার নাই। যদি কনস্ট্রাক্টরের প্যারামিটার থাকে তাহলে কি করতে হবে, অবজেক্ট তৈরি তাহলে সত্যকে আমরা যেটা বলছিলাম যে কনস্ট্রাক্টরে যদি প্যারামিটার থাকে তাহলে কি করতে হবে, আমার কোন ক্লাসের অবজেক্ট তৈরি করার সাথে সাথে ওই প্যারামিটারের ভ্যালুটা দিয়ে দিতে হবে। ওকে ওকে, আমি একটা ফাংশন মেথড লিখি। এখন আমি নামটাকে প্রিন্ট করার জন্য একটা মেথড লিখব, পাবলিক ভয়েড। আমার কোনো কিছু রিটার্ন করার দরকার নাই, আমি এখানে প্রিন্ট করব ডিসপ্লে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট নেম। সো একটা জিনিস শুধু বলে রাখি, দিস জিনিসটা কি করে, জাস্ট এটার আরো ব্যবহার আছে, বাট জাস্ট ছোট একটা জিনিস জেনে রাখেন। দিস জিনিসটা কি করে, দিস ডট দিস, এখানে দিস নেম এটা কিওয়ার্ড লিখছি না এক্সট্রা। ওকে, দিস কিওয়ার্ডটা কি করে আপাতত এটা জেনে রাখেন, যে এই দিসটা কি করে, লোকাল ভেরিয়েবল আর মেথড ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্সিয়েট করে। লোকাল ভেরিয়েবল আর মেথড ভেরিয়েবলের মধ্যে কি করে, ডিফারেন্সিয়েট করে। এর মধ্যে লোকাল ভেরিয়েবল কোনটা, এই যে উপরে স্ট্রিং নামটা লোকাল ভেরিয়েবল, আর এই স্ট্রিং নামটা কি, এই মেথডের বা এই কনস্ট্রাক্টরের ভেরিয়েবল। আমরা কালকে বলছিলাম যে ইন্টিজার a আর b, তাহলে কি এই ইন্টিজার a b টি কি এই ক্লাস মেথডের ভেরিয়েবল, তাহলে এই স্ট্রিং এই নামটা কি এই ক্লাসের ভেরিয়েবল বা এরকম এই ক্লাসেরই ভেরিয়েবল, আর এই স্ট্রিং এই নামটা কি এই কনস্ট্রাক্টর বলেন বা কোনো মেথডে যদি এরকম থাকে তাহলে ওই মেথডের ভেরিয়েবল। এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য দিস ইউজ করা হয়। দিসটা কি হবে, দিস ডট নেম, তার মানে এইটা কি এই ক্লাসের ভেরিয়েবল, এই অপারেটরটা, আর এই পাশে যেটা দেওয়া আছে এটা কি এই মেথডের ভেরিয়েবল। ওকে, এখন আমি এটা কেন লিখলাম, এই জিনিসটা যে এই মেথডের ভেরিয়েবল, এই মেথডের ভেরিয়েবলকে আমি এখানে পাবো কোথাও না, এই মেথডের বাইরে কোথাও স্কোপ পাবো, একটা মেথডের ভেরিয়েবলের স্কোপ কি মেথডের বাইরে পাওয়া যায়, এটা কোড ব্লকের স্কোপ। এটা আমরা যখন ওই যে আপনার ইসের জন্য দেখাচ্ছিলাম যখন কি লোকাল ভেরিয়েবল, ওই যে ইনস্ট্যান্ট ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, এটা দেখাচ্ছিলাম না, ভেরিয়েবলের টাইপ প্রাইভেট কোন ব্লকের মধ্যে অ্যাক্সেস। এটা বলছিলাম যে কোন একটা ভেরিয়েবল যদি ওইটার দিকে করা থাকে তাহলে কি হয়, কোড ব্লকে ওই ভেরিয়েবলটার স্কোপটা কত দূর, ওই বুটটিকে সর্বশেষ। সো এইখানে একটা মেথডের ভেরিয়েবল আছে, তাহলে এই মেথডের ভেরিয়েবলটার স্কোপ কতটুকু এই মেথডের মধ্যে শেষ। আমরা এই মেথডের মধ্যে ওই ভেরিয়েবলের স্কোপ পাবো না। এই জন্য আমি একটা কি করলাম, আলাদা একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, যেটার স্কোপটা কি পুরো এই ক্লাসের ভিতরে যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারি আমি। বুঝছেন এটা, এই গ্লোবাল ভেরিয়েবলের স্কোপ কি এই ক্লাসের ভিতরে যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারি না আমি। আর আমি এটা কি করছি, যে আমি যে লোকাল মেথডের যে লোকাল ভেরিয়েবলটা বলে আসছিল তারটাকে আমি কি করছি গ্লোবাল ভেরিয়েবলে অ্যাসাইন করে দিছি ভ্যালুটা। আমি কি করছি, যে লোকাল ভেরিয়েবলে যে ভ্যালুটা আসতেছিল সেটাকে কি করছি আমি গ্লোবাল ভেরিয়েবলে অ্যাসাইন করে দিছি, যে তুমি এই ভ্যালুটা আসতেছিল এটাকে গ্লোবাল ভেরিয়েবলে কি করছি রেখে দিছি। এখন আমি যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারবো না,
জিনিসটা দেখেন সহজ, একটা খুবই সিম্পল জিনিস যে আমার লোকাল যে ভেরিয়েবলটা আসতেছিল বা এই কোড ব্লকের সেটাকে কি করছি, সেই ভেরিয়েবলের ভ্যালুটাকে আমি কি করছি গ্লোবাল ভেরিয়েবলে রেখে দিছি। তাহলে ওই গ্লোবাল ভেরিয়েবলটাকে আমি যেখানে অ্যাক্সেস করি তাহলে কি পাবো, ভ্যালু পাবো না? জিনিসটা ক্লিয়ার? আমি আবারও বলি, লোকাল ভেরিয়েবলটাকে আমি কি করছি গ্লোবাল ভেরিয়েবলে রেখে দিচ্ছি। আমি যদি আপনার সেম নাম বলে একটু কনফিউশন হচ্ছে, আমি একটু নামটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে কি হলো, এই ভ্যালুটাকে আমি এখানে রাখতেছি না? হ্যাঁ রাখতেছি না। এখন এইটা কি ভ্যালু, গ্লোবাল ভেরিয়েবল, আমি যেখানে ইচ্ছে সেইখানে অ্যাক্সেস করতে পারবো। সো এখন আমি যে সেইগুলো কি করছি, একটা কোন একটা এখানে প্রিন্ট দিতে পারছি। ওকে, আমি এখন আমাকে কনস্ট্রাক্টর একটা প্যারামিটার আছে, আমি একটা নেম দিলাম, আমি এখন প্রিন্ট করব কলিমটাকে। তাহলে কি হবে, কলিমটাকে প্রিন্ট করতে গেলে ডিসপ্লে মেথডটা কল করতে হবে না? কলিমটা প্রিন্ট হয়েছে না? ওকে, কিভাবে কাজ করতেছে এটা দেখি। এক্সাম্পল ফার্স্টে দেখেন এই ক্লাসটা কল করছি, তাহলে কি হবে, এই ক্লাসে আসছে না? কি আসছে, স্টুডেন্ট ক্লাসে আসছে না? স্টুডেন্ট ক্লাসে এখানে দেখেন, এখানে নেমে কি নিয়ে আসছে, আমি কি পাঠাইছি, করিম পাঠাইছিলাম না? পাঠিয়েছিলাম কি করিম, তাহলে করিম নিয়ে আসছে এখানে, এই করিম কি এর নিয়ে আসছে, নিয়ে এসে কি করতেছে দেখেন, এখন এইখানে কিচ্ছু নাই ভ্যালু না, কারণ কি এটা এখন এই লাইনে আসে না, অ্যাসাইন করি নাই ভ্যালু। আমি এখানে কি করলাম, নেক্সট লাইনে আসলাম, এখনো আসি নাই ভ্যালু। দেখেন এখন কি আসছে, এটা কি নাম চলে আসছে দেখেন, করিম, কারণ কি যে ভ্যালুটা পাঠাইছি সেই ভ্যালুটা কিসে চলে আসছে, এইতে চলে আসছে না? তাহলে এই ভ্যালুটা এখন কি আসছে, করিম আসছে। এখন আমি এই ভ্যালুটাকে যেখানে প্রিন্ট করে, এখন আমি করলাম, আমার ক্লাসের কি হলো, অবজেক্ট তৈরি করা শেষ, এবং অবজেক্ট তৈরি করার সাথে সাথে একটা ভ্যালু দিয়ে সে অবজেক্ট তৈরি করছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি ভ্যালু দিয়ে অবজেক্ট তৈরি করছি, আবার নতুন করে মেথড করতেছি, তাহলে প্রিভিয়াস ভ্যালুটা কোথায় গেল? প্রিভিয়াস ভ্যালুটা তো হারাই যাওয়ার কথা, যে এই ভ্যালুটা দিয়ে এই কাজটা শেষ, তাহলে তো হারাই যাওয়ার কথা না, যে এই ভ্যালু দিয়ে এই কাজটা শেষ, এইখানে আমি ভ্যালু অ্যাসাইন করে ওইখান থেকে চলে আসছি, পরে আবার যখন মেথডে কল করতেছি তাহলে ভ্যালুটা কোথায় পাচ্ছি, আমি এখানে অ্যাসাইন করে চলে আসছি, ভ্যালুটা আমি কোথায় পাচ্ছি? একটা সহজ কথা হলো, একটা ক্লাসের কোনো অবজেক্ট যখন তৈরি করা হয়, ওই অবজেক্টের ইনস্ট্যান্স যতক্ষণ না আমরা নষ্ট করব ততক্ষণ পর্যন্ত আমি ওই অবজেক্টের যত কিছু করব এই ক্লাসের সমস্ত ভ্যালু ওই অবজেক্ট ধরে রাখে। এই অবজেক্টে ওই ক্লাসের অবজেক্ট কি এইটা না, অবজেক্টের নাম না, এইটাকে আমি যতক্ষণ না পর্যন্ত রিমুভ বা আমি হারায় না ফেলবো এবং প্রজেক্টের ভিতরে, ততক্ষণ পর্যন্ত এই ক্লাসে যত কিছু করছি না গেল সবকিছু কি করবে, সে ওই অবজেক্ট ধরে রাখবে। বুঝছেন? কনস্ট্রাক্টরের ভিতরে বা এটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে চলে আসছে, সে ভ্যালুটাকে ধরে রাখছে কনস্ট্রাক্টরের ভিতরে, এর ভিতরে। এই দেখেন এইখানে আমি কনস্ট্রাক্টরের উপর এই অবজেক্টের নামের উপর ধরলে দেখেন দেখাচ্ছে যে এই অবজেক্টের মধ্যে একটা নাম আছে, নামের মধ্যে করিম আছে। সো এখন আমি যদি ক্লিক করি তাহলে কোথায় যাবে, ডিসপ্লে মেথডে গেল। ডিসপ্লে মেথডে গিয়ে কি করলো, এই প্রিন্ট ফাংশনটাকে কল করলে কি হবে, করিম প্রিন্ট করবে, আমি আসলাম, আবার আমার প্রজেক্ট শেষ। সো এটাই আপনারা ফার্স্টে কি হবে, এখন আবার একবার দেখি আমরা, কনস্ট্রাক্টর হলো ক্লাসের নেম, কনস্ট্রাক্টরের নেম সেম হবে। কনস্ট্রাক্টরে যদি কোনো প্যারামিটার থাকে তাহলে আমাকে কি করতে হবে, প্যারামিটারের ভ্যালু ইনিশিয়ালাইজ ক্লাসের অবজেক্ট তৈরি করার সাথে সাথে কি করতে হবে, দিয়ে দিতে হবে। ওকে,
এখানে দিস আর ক্লাসের নামের মধ্যে পার্থক্য কি? দিস ডট এইটা মানে কি আমার যে লোকাল যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি সেইটাকে এই ক্লাসের বা মেথডের ভেরিয়েবল এই কনস্ট্রাক্টর ভেরিয়েবলটাকে অ্যাসাইন করা। কারণ কি আমি এই লোকাল ভেরিয়েবলটাকে গ্লোবাল ভেরিয়েবলটাকে আমি কি করতে পারবো? এই ক্লাসের মধ্যে যেখানে ইচ্ছে সেইখানে ইউজ করতে পারবো। এই জন্য আমি কি করছি, এটাকে ইউজ করে এখানে কি করছি, নামটাকে প্রিন্ট করছি। ওকে ওকে দেখেন আমরা দেখি, চুপ করেন। মেথড ওভারলোডিং জিনিসটাকে আমরা আগের দিন কি শিখছি? মেথড ওভাররাইডিং না, মেথড শুধু শিখছি, মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, মেথড ওভারলোডিং কি জিনিসটা দেখেন। এক নম্বর হলো একই মেথড নেম আপনি ইচ্ছা করলে মাল্টিপল লিখতে পারেন। কখনো লিখার চেষ্টা করছেন যে একটা মেথড আমি অ্যাড নামে একটা মেথড লিখছি, সেম নামে আরেকটা মেথড লিখি? ওকে, আমরা একটু চেষ্টা করি যে আসলে একই নামে দুইটা মেথড আমি লিখতে পারি কিনা। একটি ডিসপ্লে মেথড আছে না, একই ক্লাসের ভিতরে মাস্ট বি। আপনি ডিসপ্লে একটা মেথড আছে না, আমি আবার একটা ডিসপ্লে মেথড লিখলাম, প্রবলেম দেখাচ্ছে না যে ডুপ্লিকেট হয়ে গেছে, যে ডুপ্লিকেট মেথড ডিসপ্লে কি হয়েছে? একই নামে দুইটা মেথড লিখতে দেয় না, কিন্তু মেথড ওভারলোডিং বলে একই নামে দুইটা মেথড তুমি লিখতে পারবা, তবে কিছুটা ডিফারেন্সিয়েট তোমাকে করতে হবে। কি আমি একই নামে দুইটা মেথড লিখবো, বাট কিছুটা ডিফারেন্সিয়েট তার মধ্যে থাকবে, সেইটা কি? ওকে, সেটা হলো দেখেন তাও কাজ হয় না। ওকে, তাহলে আমাদের কিভাবে মেথড, আমি এটা কিছু চেঞ্জ করলাম তারপর কাজ হচ্ছে না, আমি কিভাবে তাহলে করব? আমরা কিভাবে করব? নাম্বার 1 শর্ত হলো মেথড ওভারলোডিং হইতে গেলে মেথডের আর্গুমেন্ট বা প্যারামিটার কি হইতে হবে? ভিন্ন হইতে হবে। এক নম্বর কথা হলো মেথডে কি হইতে হবে? প্যারামিটার বা আর্গুমেন্টের লিস্ট ভিন্ন হইতে হবে, কিংবা টাইপ ভিন্ন হইতে হবে। হয়তো বা কোনোটার ইন্টিজার দুইটা আর্গুমেন্ট আছে, কোনোটার তিনটা আর্গুমেন্ট, কোনোটার একটা আর্গুমেন্ট, কোনোটার দুইটা আর্গুমেন্ট, কোনোটার ইন্টিজার আর্গুমেন্ট আছে, কোনোটার ফ্লোট আর্গুমেন্ট। মানে আর্গুমেন্টের কি হইতে হবে? চেহারাটা দুইটা ভিন্ন হইতে হবে। সো আপনারা অনেকেই শুনছেন যে মেথড ওভারলোডিং জিনিসটা, মেথড ওভারলোডিং জিনিসটা খুবই সিম্পল জিনিস, জটিল কিছু না। এক নম্বর হলো আর্গুমেন্টটা কি হইতে হবে? চেহারা দুইটা সেম নামে দুইটা মেথড ক্লাসের ভিতরে থাকলে, সেম নামে দুইটা কেন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, যে কোনো সংখ্যা থাকতে পারে, এইটা কোনো প্রবলেম না। প্রবলেম হলো আপনাকে কি করতে হবে? মেথডের আর্গুমেন্টের টাইপগুলো কি হইতে হবে? ভিন্ন হইতে হবে, বা চেহারাটা ভিন্ন হইতে হবে। এখন দেখেন আমি এখানে ইন্টিজার এ ইন্ট বি ডিক্লেয়ার করলাম। দেখেন দুইটা মেথড আমাকে কি দিচ্ছে? এখন কোন ইনপুট দিচ্ছে? কারণ কি একটাতে আর্গুমেন্ট আছে, একটাতে আর্গুমেন্ট নাই, দুইটা কি হয়েছে? আর্গুমেন্টের চেহারাটা কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে না? আমি আসতেছি, দেখেন এখন কি হচ্ছে? দুইটা কি হয়েছে? আমার চেহারা সেম হয়ে গেছে না? ইরর দিচ্ছে। আমি দুইটাকে আর্গুমেন্ট দুইটাই করে দিব, বাট এইটাকে আমি একটু চেঞ্জ করে অন্য টাইপের দিলাম। কি হচ্ছে? দুইটা ইরর দিচ্ছে না, ইরর দিচ্ছে। আউটপুটে আমরা যাই না এখনো, আমরা আউটপুটে না, আমরা দেশের মেথড ওভারলোডিং জিনিসটা কি তারপরে যাচ্ছি। আমরা মেথড ওভারলোডিং জিনিসটা কি কিভাবে লিখতে হয় সেটা দেখি, তারপর আউটপুটে যাচ্ছি। আমরা তাহলে কি লিখলাম? মেথড ওভারলোডিং জিনিসটা কি? নাম্বার 1 হলো একই নেম, বাট আমাকে কি হইতে হবে? প্যারামিটার ডিফাইন হইতে হবে। হয়তো বা এখানে দেখেন যদি যে সবসময় দুটো থাকবে, তাহলে আমি তো দেখেন
এইখানে আমি কি করলাম, ডিলিট করে দিলাম একটা, তারপরে কিন্তু এটাও দিচ্ছে না, তারপরে কিন্তু আমার কারেক্ট। সো একই নেম প্যারামিটার সংখ্যা বলেন বা টাইপ বলেন যা কিছু বলেন, যে কিছুতে কি করতে হবে, ডিফারেন্সিয়েট হইতে হবে, সেটাকে বলা হয় কি, মেথড ওভারলোডিং। ওকে, এখন আমার প্রশ্ন হলো, আমি এখানে কিছু প্রিন্ট দেবে না, ধরুন আমি এখানে প্রিন্টটা দিয়ে দিই a প্লাস বি প্লাস বি, আর এখানে এ প্রিন্ট দিলাম। ওভারলোডিং এ দুটা মেথডে আর্গুমেন্ট ডিফারেন্ট, এছাড়া অন্য ভাবে কি করা যায় না, যেমন আমি সাপোজ কোনো কিছু প্রিন্ট করা না, প্রিন্ট করা না, মাঝে আর্গুমেন্টটা ভিন্ন হয়ে যাবে। হ্যাঁ, প্রিন্টে কোনো কিছু করতে পারবে না, এখানে স্ট্রাকচার বলতে হবে। এটা তো আসলে বডিতে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, এখানে বডিটা আসলে ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরিটা কি স্ট্রাকচারটা, যে আমাকে এই বডিতে আপনি এক লাইন কেন 50 লাইনে করে লিখতে পারেন, এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না। ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার স্ট্রাকচার, যে এখানে একটা কিছু রুলস মেনে আপনাকে তৈরি করতে হচ্ছে, বডিটা আসলে ম্যান্ডেটরি কিছু না। সো আপনাকে এখন আপনার প্রশ্ন হচ্ছে এই দুইটার মধ্যে কাকে আমি কখন কল করবো, কিভাবে বুঝবো? দুইটা সেম নামে, আমি কোনটা কল করতেছি কিভাবে বুঝবো, কে কল হবে? প্যারামিটার পাস করতে হবে। সো আমি যখন যে আর্গুমেন্ট পাস করব, যে টাইপের আর্গুমেন্টের জন্য যেটা পাস করব, অনলি সেটা কল হবে। ওকে, ও আমি স্ট্রিং নিচ্ছি, আমি যখন 10 আর 10 কল করতেছি, তখন সে কোনটা কল করতেছে, ফার্স্ট এটা। কারণ কি, দুইটা প্যারামিটার, এইটা এই মেথডটা, দুইটা প্যারামিটারের মেথড কোনটা, এইটা, কিন্তু ডিসপ্লে নেমে আরেকটা আছে, কিন্তু সে ওইটাকে কল করবে না, এইটা কল করবে। আমি যখন একটা দিব তখন সেকেন্ডটা, দেখেন সেকেন্ডটা। ওকে, আরেকটা জিনিস হলো, কোথাও যদি আপনি মেথডে আসতে চান, এই ক্লাস থেকে ওই মেথডে যাব, তাহলে কিচ্ছু করা লাগে না, কন্ট্রোল ধরবেন কিবোর্ড থেকে, কন্ট্রোল ধরার পরে এখানে মাউস নিয়ে যাবেন, দেখেন মাউস নিয়ে গেলে ক্লিক দেওয়ার অপশন আছে, ক্লিক করলেই ওই স্পেসিফিক মেথডে চলে যাবেন। কন্ট্রোল ক্লিক, অথবা এখান থেকে যাইতে পারেন গো টু ডেফিনেশন, ওপেন ডিক্লারেশনে হইতে পারে, ওপেন ডিক্লারেশনে গেলেও এখানে চলে যায়, স্পেসিফিকলি ওটাতেই যান। ওইটা স্পেসিফিক বলে ওইটাতে যাবে। আমি যখন দেখেন, আমি যখন দুইটাতে দিচ্ছি, দেখেন দুইটা প্যারামিটারে দিচ্ছি, তখন কি করব, যখন ক্লিক করব তখন এটাই চলে যাচ্ছে। তাহলে মেথড ওভারলোডিং জিনিসটা আমরা অনেকেই বলে যে জিনিসটা কি, আসলে জটিল কিছু না। মেথড ওভারলোডিং কি, একটা খুব সহজ জিনিস না, আমার মেথডের নাম দুইটা সেম, প্যারামিটারের চেহারাটা কি ভিন্ন। ক্লিয়ার? ওকে, আমরা মেথড ওভারলোডিং কেন ইউজ করব? নাম্বার ওয়ান প্রশ্ন আসে যে আমরা মেথড ওভারলোডিং কেন ইউজ করব। ওকে, মেথড ওভারলোডিং দেখেন, আমার একটা জিনিস আছে যে সেম, আপনি যদি একটা ক্যালকুলেটরের কথা চিন্তা করেন বা আপনি একটা দুটো সংখ্যা যোগ করার চিন্তা করেন, কখনো দুইটা সংখ্যা যোগ হইতে পারে, কখনো তিনটা সংখ্যা যোগ হইতে পারে, কখনো চারটা সংখ্যা যোগ হইতে পারে, সবগুলো কি যোগ। এখন আপনি কি লিখলেন, 2 সাম, 3 সাম, 4 সাম, 5 সাম, এইভাবে লিখে কি করতে পারেন, মেথডগুলো আলাদা করতে পারেন না? ধরুন দুটো সংখ্যার যোগের জন্য আপনি মেথড লিখলেন 2 সাম, তিনটা সংখ্যার জন্য 3 সাম, এবং মেথডগুলো আলাদা করে লিখলে প্যারামিটারগুলো চাই তো আপনার হেডেক থাকতেছে না। কিন্তু আমি একজন যখন কোনো কিছু দেখতে যাব, তখন আমি খুঁজবো 2 সাম জিনিসটা কি, আসলে কি হচ্ছে। আমি যদি একটা জিনিসের সাম দেখি, তাহলে বুঝবো এইটা কি কাজ করে, যোগ করে। এখন প্যারামিটার কি দুইটা, তাহলে এটা দুইটা যোগ করে বা দুইটা প্যারামিটার পাঠাতে হবে। আসলে মূল উদ্দেশ্য কি, আপনার প্রোগ্রামিং এ মিনিংফুল রাখার জন্য, যে একই নামে আমার তিনটা ফাংশন দরকার, বা মিনিংফুল রাখার জন্য একই নামে আমার ফাংশন দরকার, বাট প্যারামিটার গুলো ভিন্ন, এটা করে না। আপনি আমাকে যখন প্রজেক্টটা দিবেন, আমি তখন জানবো না যে আপনি 2 সাম লিখছেন, আমি কি লিখবো, যে আমি দুইটার সঙ্গে যোগ করবো, তাহলে আমার একটা মনে হয় সাম ফাংশন দরকার। আমরা নিজেরা লিখি বলে আমাদের কাছে অত কিছু না। যখন আমরা একটা প্রজেক্ট আপনি লিখে আমার কাছে দিচ্ছেন, আমি ওই ফাইলটা ইউজ করতে চাই, আমি জানি না আপনি করে কি লিখছেন, বা আমি কি করবো, তখন ডট সাম দরকার, তাহলে আমি ডট কি করবো, সাম খুঁজবো। আমি 2 সাম আছে বা আপনার নাম সামের আগে আমার একটা হ্যাশ চিহ্ন আছে বা একটা কিছু আছে, এই লেখাটাকে আমি জানবো, আমি কি করবো, ডট দিয়ে আমি সাম খুঁজবো। সাম খুঁজতে গিয়ে দেখলাম হ্যাঁ, সামের জন্য 3টা ফাংশন আছে, কখনো 2টা প্যারামিটার নাই, কখনো 3টা প্যারামিটার নাই, কখনো 4টা প্যারামিটার নাই।
তখন আমি কি করবো, আমার যদি 4টা প্যারামিটার দরকার হয় তাহলে আমি 4টা প্যারামিটার ইউজ করবো, 2টা দরকার হলে 2টা দরকার হবে। অ্যাকচুয়াল উদ্দেশ্যটাই এটাই, কনস্ট্রাক্টর মেথড ওভারলোডিং এর উদ্দেশ্যটা এটাই যে সেম নাম রাখা, যাতে আমি একজন ডেভেলপার বলেন বা আমরা কি করতে পারি সহজে এটাকে চিনতে পারি। আদার্স কিন্তু কোনো উদ্দেশ্য, এক্সট্রা কোনো উদ্দেশ্য দরকার হয় না এটার জন্য, যে আমি চলো আমি নাম ডিফারেন্সিয়েট করলে তোমার কাজ হয়ে যাচ্ছে, আমার দরকার কি? আমার নাম ডিফারেন্সিয়েট করলে কি কনস্ট্রাক্টর ওভারলোডিং আমার শেখার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আমি নামগুলো ডিফারেন্সিয়েট করে দিলাম, আমার যা কাজের হয়ে গেল, কাজ হয়ে গেল। আমার কনস্ট্রাক্টর ওভারলোডিং আমার দরকারই এই প্রজেক্টের ভিতরে। হ্যাঁ, সৌন্দর্য গুলো, রিডেবিলিটি। সবচেয়ে বড় কথা, আমরা সফটওয়্যার যখন অবজেক্ট ওরিয়েন্টেড শিখছিলাম, 1 নম্বর কথা ছিল কি, ইজি টু ডিজাইন। আমরা সহজে কোনো কিছু ডিজাইন করতে পারি, ইজি, মেইনটেন্স ইজি, রিইউজেবল। সো আমাদের, আমরা প্রথম থেকে বলছি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড আসলে দেখি, তাহলে কি বললাম, আমরা একই নামে 2টা করলে সেটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং, সরি মেথড ওভারলোডিং। সো আমরা চাইলে কিন্তু কনস্ট্রাক্টর ওভারলোডিং করতে পারি। কি করতে পারি? কনস্ট্রাক্টরে ওভারলোডিং করতে পারি। তাহলে কনস্ট্রাক্টর ওভারলোডিং করতে কি করতে হবে? একই সেম রুলস। আপনার কি করতে হবে? প্যারামিটারের সংখ্যা, প্যারামিটারের চেহারা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে সেটা কি হয়ে যাবে? কনস্ট্রাক্টর ওভারলোডিং। আমি দেখেন এখানে আরেকটা কনস্ট্রাক্টর লিখি, স্টুডেন্ট নেম, কি হয়েছে? কনস্ট্রাক্টর কি হয়েছে? এটা কনস্ট্রাক্টর ওভারলোডিং হয়ে গেছে। এখন আমি প্রশ্ন করে যে আমি যখন অবজেক্ট তৈরি করবো তখন কোনটাকে কল করবো? সেম নিয়ম। আপনি যখন এইটাকে কল করতেছেন তখন সে কি করতেছে? এটাকে কল করতেছে। আপনি যখন এইখানের সাথে সাথে আরেকটা প্যারামিটার যোগ করে দিচ্ছেন, যখন 2 প্যারামিটার আছে তাহলে আমার 2টা প্যারামিটার যোগ করতে হবে না? তখন কি করতেছে সে? এটাকে কল করতেছে। মেথডের মধ্যে সেম। সো আপনার কনস্ট্রাক্টর অনেক সময় দেখা যাচ্ছে যে ওই ক্লাসটাকে অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করার জন্য কখনো 2টা প্যারামিটার দিয়ে ইনিশিয়ালাইজ করলে আপনার কাজ হয়, কোনো এক জায়গায় 3টা প্যারামিটার দরকার, আপনি সেইভাবে কনস্ট্রাক্টর তৈরি করবেন। এখন এখানে কনস্ট্রাক্টরের সেম সুবিধা যে আমি আলাদা আলাদা ক্লাস তৈরি করলাম, যে 3টা প্যারামিটার জন্য আলাদা একটা ক্লাস তৈরি করলাম, 4টা প্যারামিটার জন্য আলাদা একটা ক্লাস তৈরি করলাম, 5টা প্যারামিটার ইনিশিয়ালাইজ করার জন্য আলাদা ক্লাস তৈরি করলাম। করার দরকার নেই। আমার কি একটা ক্লাস স্টুডেন্ট, কখনো তাকে নাম দিয়ে ইনিশিয়ালাইজ করা দরকার হতে পারে, কখনো নাম আর রো দিয়ে ইনিশিয়ালাইজ করা দরকার হতে পারে। এর জন্য তো আমি স্টুডেন্ট আরেকটা ক্লাস তৈরি করব? আমার তো দরকার নেই। আমি কনস্ট্রাক্টর ওভারলোডিং করে দিলে কি হচ্ছে, যখন যেটা লাগবে সেটা কল করবো আমি। ক্লিয়ার? এটা কনস্ট্রাক্টরের প্যারামিটার থাকে না। কে বলছে? এই তো প্যারামিটার দিচ্ছি আমি, কে বলছি?